Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental and economic costs. জাতিসংঘ তাদের লাশ উত্তোলন করে ফরেনসিক ডিপার্টমেন্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যাচাই বাছাই করুক যে প্রকৃতপক্ষে সে সকল হত্যাকাণ্ড বলে যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান, তাহলে শেখ হাসিনা এই সকল গণহত্যা করেননি, তাহলে কি উনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা, বা ওনার বিষয়ে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সে সকল মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যাবে কিনা। দর্শক, আওয়ামী লীগ নাকি প্ল্যান করছে দেশের মাঝেই একজন নেতা, একজন মুখপাত্র খুঁজে বের করার। বিবিসি বাংলা এমন তথ্য দিয়েছে আজ। বিবিসি বলছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর নানা রকমের চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিবিসির যে ধরনের কথা হলো তাতে অনেক বিষয় উঠে এসেছে। ঢাকায় দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সহ সবাই এখন মনে করছেন দেশের ভেতরের দলের মুখপাত্র বা নেতার প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে। ভারতের কাশ্মীরে একটা মর্মান্তিক জঙ্গি হামলা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা বিশ্ব যখন হতবাক, স্তম্ভিত, সকল দেশ যখন নিন্দা জানাচ্ছে, সকলে যখন সমস্বরে এই হামলার প্রতিবাদ জানাচ্ছে, একজন মানুষ তখন খুবই নির্মমভাবে, খুবই অসংবেদনশীল হিসাবে, খুবই খাচ্ছর ভাবে এটাকে রাজনৈতিকরণ করার চেষ্টা করেছেন। এবং তিনি হচ্ছেন বাংলাদেশের মন্ত্রী আসিফ নজরুল। উপদেষ্টা আসিফের অনেকটা মনে হয় যে শনি বৃহস্পতি সব একসাথে হয়ে গেছে, মঙ্গল আপাতত দূরে আছে। কেউ আবার 300 কোটি, আবার কেউ 3000 কোটি টাকার মালিক বনেছেন। উপদেষ্টা আসিফের এপিএস যদি এত টাকার মালিক হয়, তাহলে আসিফের অবস্থাটা কি? আমরা যে বলি যে সৈরাচার খেটাইছি, এখন আমাদের পায়ে আমরা লাথি মারছি। আসলে সৈরাচারই ভালো ছিল না। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। তার কারণ ওরা একটা বড় দল। বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়ামী লীগের ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা ছিল। শেখ মুজিব না থাকলে বাংলাদেশ জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো? আসলে মেইন কথা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। আমরা যে বলি যে সৈরাচার খেটাইছি, এখন আমাদের পায়ে আমরা লাথি মারছি। আসলে সৈরাচারই ভালো ছিল না। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। তার কারণ ওরা একটা বড় দল। বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়ামী লীগের ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা ছিল। শেখ মুজিব না থাকলে বাংলাদেশ জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো? আসলে মেইন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না, কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল হয়েছে দুইটা দল। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে, জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো, তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না। যারা নিষিদ্ধ চায় এটা তো কথা বলবে গেলে মনে করেন নইলে বড় হয়ে যাবে। নতুন মাঙ্গবাল দল হলে ফুরফুরি ওগরও দশা হয়েছে এটা। আজ দেখেন বাংলাদেশের অবস্থা দেখেন, 8-9 মাসের অবস্থা দেখেন, কোন জায়গা দেশ কোন জায়গায় গেছে। আমরা বর্তমান সাধারণ মানুষ চলে বেড়াচ্ছি না, কাম কাজ নাই, কোনো দিক দিয়ে বিনিয়োগ নাই। 100 টাকার গেঞ্জি কিনা লাগে 300 টাকা, 7% জায়গা ভ্যাট, 7% জায়গা 15% বাড়াইছে। তারপরে আবার এই যে সয়াবিন তেলের দাম বাড়া বানাইছে, কারেন্টের দাম বাড়া বানাইছে, গ্যাসের দাম বাড়া বানাইছে। তাহলে ওর কি দোষ আছে? যা সত্য আমরা তাই করবো। আমরা গেলে বাংলাদেশের নাগরিক, আমরা গেলে ভাসি আসেনি এই দেশে যে মানুষ এখানে ভয় দেয়, একজনে ভয় দেওয়া হবে আর ভয়ে আমার চলা লাগবো। আমরা সব দিকে শান্তিতে ছিলাম। কোন জিনিসটা আমাদের শান্তিতে ছিলাম না? দেখেন, আগে এত চুরি ছিল না, লুটপাট ছিল না, চাঁদাবাজি ছিল না, রাজধানী ছিল আপনার নিয়ন্ত্রণ ছিল। আগে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা ইনকামের সোর্স ছিল, নিরাপত্তা ছিল, যানবাহনের নিরাপত্তা ছিল, সব দিকে এটাই ছিল। কিন্তু এখন তো ওই জিনিসটা নাই। বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে, চাঁদাবাজি দেশ হয়ে গেছে, ধর্ষণ দেশ হয়ে গেছে। এটা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে মনে করেন জানি গেছে বর্তমান দেশ কিরকম চলবে। মানে আপনি কি চাচ্ছেন যে যতদিন পদত্যাগ করে গেল? না পদত্যাগ আমরা পদত্যাগ চাই না, কিন্তু যদি এইভাবে যদি এইভাবে দেশ চলে তাহলে নিষেধার দরকার নাই আমাদের। অবশ্যই পদত্যাগ চাবো। যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের পদত্যাগ চাবো আমরা। তো বলছি দেশ এখন আগের চেয়ে অনেক ভালোভাবে চলছে। আপনি কিভাবে ভালো ছিল দেন? রাস্তা দিয়ে এটা মানুষ নিরাপদ আছে। আমি তো বললাম আগে মাসের মধ্যে আমি 45,000 কাম করছি, এখন আমি 7 দিনও কাম করে পাইনি। বাধ্য হয়ে শরমে চোখের মধ্যে শরম বাদ দিয়ে আমি রিস্কের হ্যান্ডেল ধরছি। কিসে কেন আমি ধরছি? আমার ইনকাম নাই কেন? তো আজকে রিস্কের হ্যান্ডেল ধরে পরিশ্রম করিও
আমার বউ বলে পাইতেছি না। আজকে বাসার মধ্যে গেলে আমার বউয়ের সাথে ঝরকাঝরি বাজে, 2 দিন পরে আমার বউ থাকবো কিনা কোনো সন্দেহ না। তাহলে আমরা পুরুষ মানুষের দাম কি? আমরা যদি কর্ম করি, যদি না খাওয়া পাই দেশের মধ্যে, তাহলে পুরুষ মানুষের দাম কি? দাম কি? আগে তো আমার সব দিকে আমার ইনকাম ছিল, এখন তো কোনো ইনকাম নাই। ডক্টর ইউনূস আছে, অনেক কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক। বাংলাদেশের একটা গরিব মানুষের একটা প্রস্তাবখানা দিয়ে পাইছে, যে প্রস্তাবখানা ইউনূস সাহেব দিছে যে জনগণ প্রস্তাব করো, দিছে বাবু আমাদের রক্ত চুষি খাইছে, সুদের টাকা দিছে, দিয়ে রক্ত চুষি খাইছে। বাইরের দেশের নাম হয়েছে, বাইরের দেশে ডলারের ইনকাম হয়েছে। আমাদের কোন লাভ হয়েছে দেখেন? আমাদের কোন লাভ হয়েছে? আমাদের এই লাভটা হয়েছে নিজের মাথায় নিজে বাড়ি মারছি। দেখান যে ইউনূস সাহেব আমাদের এই উপকারটা করছে, দেখান। এবং কি আমরা এটাও শুনছি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে চালা বহু মানুষ আত্মহত্যা করছে, মহিলা মানুষ। ঠিক আছে, তাহলে কোন উপকার করছে? কোন একটা ফকির বলতে পারবো যে ডক্টর ইউনূসে 10 টাকা ভিক্ষা দিছে? বলতে পারবেন? আপনারা বলতে পারবেন যে 10 টাকা আমরা করে দিছে বা অনুদান দিছে, সাহায্য করছে? দেশের সরকার দিছে, আমি না পাই, আর বহু মানুষ পাইছে। বয়স্ক ভাতা থেকে শুরু করে সব জিনিসই দিছে। আমরা যে বলি যে সৈরাসের খেটাইছি, এখন আমাদের পায়ে আমরা লাথি মারছি। আসলে সৈরাসের ভালো ছিল। এখন বর্তমানে বাজারে মনে করেন 500 টাকা ইনকামও করলেও 500 টাকা হয়ও না, গরিব মানুষ অনেক কষ্টে আছে। কিন্তু বর্তমানে আপনি দিনের বেলাও চিন্তা হয়, রাতের বেলাও চিন্তা হয়, এই দেশে কোনো শৃঙ্খলা নাই। আগে যেরকম আইন শৃঙ্খলা বাহিনীর একটা শক্তিশালী ছিল, মনে করেন সন্দেহ করে ধরতো, কিন্তু বর্তমানে এই আইন শৃঙ্খলা বাহিনীর ধরে না কেন? ভয়ে ধরে না। আইন শৃঙ্খলা বাহিনীতে ভয় স্বাধীন হয়ে গেছে, নতুন দেশ হিসাবে এই জন্য ধরে না। আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, আপনি কি আপনার মতো? আসলে মেইন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না, কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল হয়েছে 2টা দল, এই 2টা দল ভালো। আমি বলবো না আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জাতি করি না, আমি সাধারণ মানুষ হিসাবে কথাটা আমি বলছি। অনেকজনের চাইতে আছে ইসলামী সংগঠন ক্ষমতা আসলে ভালো। হ্যাঁ, আসলে ভালো, আমরা চাই ইসলামী ক্ষমতা আসুক, ইসলামী জোট ক্ষমতা আসুক, আমরা চাই। কিন্তু ক্ষমতা চাইলে তার ক্ষমতা হওয়া যায় না। মানুষের পাশে যাক, কোন মানুষটা কষ্টে আছে, কোন মানুষটা দুঃখে আছে, কোন মানুষটার ঘরে ভাত নাই, কোন মানুষটার ঘরে চাল নাই, একটু বাছাই কইরা মনে করেন সবাই চাক। তাহলে মনে করেন যে ভালো করবো তাকে সবাই সাপোর্ট করবো, আর যে ভালো করবো না সে কখনো সাপোর্ট করবো না। আমি একজন হকার, আগে যেরকম রাস্তাঘাট আসলে জামজট, মনে করেন পানি বেচলে 500, 1000, 1200 টাকা ইনকাম করতে পারতাম। বর্তমানে কিন্তু 500 টাকা কামাইতে বহুত কষ্ট হয়ে যায়, রাস্তাঘাট জামজট নাই, জামজট নাই। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে, জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো, তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না। সম্প্রতি দিল্লি ভিত্তিক একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট বাংলাদেশ প্রসঙ্গে একটি আর্টিকেল প্রকাশ করেছে, এবং সেই আর্টিকেলে সম্পূর্ণরূপে একটি বিষয় উল্লেখ করেছে, এবং যে বিষয়টি হচ্ছে বাংলাদেশের গণহত্যা এবং হত্যাযজ্ঞের সাথে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জড়িততা প্রসঙ্গে। এবং ডেইলি পোস্ট এই বিষয়গুলো তথ্য উপাত্তের মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিংবা শেখ হাসিনা যেভাবে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেন, এবং ওনার বৈধ প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সব থেকে বড় যে বাধা সেটি হচ্ছে ওনার পেছনে এখন গণহত্যাকারীর একটি তকমা জড়িয়ে আছে। কিংবা জুলাই এবং আগস্ট মাসে উনি ছাত্র হত্যা করেছেন, জনগণকে হত্যা করেছেন, নির্বিচারে হত্যা করেছেন, এই তকমাগুলো জড়িত হয়ে আছে। তবে এখন উনি সেই সকল গণহত্যা করেননি বলেও কিন্তু দাবি করছেন, কিংবা উনার সরকার কিংবা উনি কোনো ধরনের নির্দেশও দেননি ছাত্র জনতাকে হত্যা করার জন্য। এবং 5ই আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু আমরা শেখ হাসিনার মুখ থেকে এই বিষয়গুলো শুনতে পাচ্ছি বারবার, যে উনি বলছেন যে উনি কোনো ধরনের গণহত্যা করার নির্দেশ দেননি, উনি কোনো ধরনের হত্যাযজ্ঞেরও নির্দেশ দেননি। তাহলে প্রকৃতপক্ষে এই গণহত্যাগুলো কে করছে বা কারা করেছে? এবং আওয়ামী লীগ যেভাবে বলছে যে একটি জঙ্গি গোষ্ঠী দেশ দখল করছে বা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে এগুলো করেছে, তাহলে কি এই সকল গণহত্যা সেই সকল পরিকল্পনার অংশ কিনা? এই বিষয়টি নিয়ে কিন্তু শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, এবং ফার্স্ট পোস্টের বরাত দিয়ে যে বিষয়টি জানা গিয়েছে যে প্রকৃতপক্ষে শেখ হাসিনা এই যে যারা হত্যা হয়েছে বা যারা জুলাই এবং আগস্ট মাসে অনেক আবেগের স্থান দখল করে নিয়েছিল, বিশেষ করে এখানে 2টি নাম উল্লেখ করা হয়েছে। প্রথমটি হচ্ছে আবু সাঈদ এবং দ্বিতীয়টি হচ্ছে মুগ্ধ। এছাড়াও আরো বেশ কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যারা হত্যার শিকার হয়েছেন, নিহত হয়েছেন সেই সময়। তাদের প্রত্যেকের লাশ পুনরায় তুলে তদন্ত করার একটি প্রতিবেদন আর্জি হিসাবে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করেছে। এবং আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যত নেতৃবৃন্দ রয়েছেন, এরা সবাই নাকি এই বিষয়টি চাচ্ছেন যে জাতিসংঘ তাদের লাশ উত্তোলন করে ফরেন্সিক ডিপার্টমেন্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যাচাই বাছাই করুক যে প্রকৃতপক্ষে সেই সকল হত্যাকাণ্ড, বিশেষ করে যেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি আবেগ সৃষ্টি হয়েছে, আমি যে 2-1টি নাম বললাম, সেই সকল নাম সহ আরো কিছু ব্যক্তিবর্গ রয়েছেন,
যাদের নাম আমি প্রকাশ করছি না বা প্রকাশ করতে চাই না, তো তাদেরকে বা তাদের যে দেহ রয়েছে, দেহাংশ, সেটি কবর থেকে উত্তোলন করে পুনরায় আন্তর্জাতিকভাবে ফরেন্সিক্স যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আবার তদন্ত করার আর্জি দাবি করা হয়েছে। এবং এই আর্জি যদি জাতিসংঘ মানবাধিকার সংস্থা গ্রহণ না করে তাহলে প্রকৃতপক্ষে তারা অন্য কোনো পন্থায় এটি করার চেষ্টা করবে, কারণ তারা জানেন যে বাংলাদেশে প্রকৃতপক্ষে এই ধরনের কোনো তদন্ত করা সম্ভব হবে না। সুতরাং তাদের একমাত্র ভরসা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এখন এই বিষয়টি করার মাধ্যমে কি শেখ হাসিনা ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন কিনা, দ্য ফার্স্ট পোস্ট আরো বেশ কিছু বিষয় এখানে উপস্থাপন করেছে। এর মধ্যে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন ওনার বৈধতা বিষয়ে এবং শেখ হাসিনা যেভাবে ওনাকে নির্দোষ দাবি করছেন সেই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছে। একই সাথে সাথে তারা এই বিষয়টিও প্রশ্ন তুলেছে যে এর মাধ্যমে কি শেখ হাসিনা ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান কিংবা সেই সকল রিপোর্টে বা সেই সকল প্রতিবেদনে যদি ফরেন্সিক টেস্ট করা হয় এবং সেই সকল তদন্ত যদি শেখ হাসিনার পক্ষে চলে যায় এবং দেখা যায় যে না আওয়ামী লীগ সরকারের কোনো নির্দেশনায় বা আওয়ামী লীগের কোনো পুলিশের গুলিতে সেই সকল ব্যক্তিবর্গ হত্যার শিকার হননি, বরঞ্চ তাদের হত্যার পেছনে অন্য কোনো কারণ দায়ী রয়েছে যেগুলো শেখ হাসিনা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন এবং লিখিত আকারে তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে কিনা। যাই হোক, দ্য ফার্স্ট পোস্ট এখানে যে সকল বিষয়বস্তু উল্লেখ করেছে এটি মূলত তাদের পাওয়া বিভিন্ন তথ্য এবং উপাত্ত থেকে তারা করেছে এবং আমি এই গণমাধ্যমটির বরাত দিয়ে এই তথ্য এবং উপাত্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন যে বিষয়টি আসলে তাদের প্রশ্ন সেই বিষয়টি আমারও প্রশ্ন যে প্রকৃতপক্ষে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে তারা ইতিমধ্যে একটি প্রতিবেদনে কিন্তু শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে ফেলেছে, তাহলে তারা কি আবার পুনরায় যে ফরেন্সিক টেস্ট করার দাবি করছে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা সেটি কি তারা করবে এবং সেটি করলে যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান তাহলে শেখ হাসিনা এই সকল গণহত্যা করেননি তাহলে কি উনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা বা উনার বিষয়ে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সে সকল মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যাবে কিনা, এই বিষয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠে যায়। সেই সবকিছুর প্রশ্ন উঠলেও সবকিছুর উত্তর আসলে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায়। উপদেষ্টা আসিফের অনেকটা মনে হয় যে শনি বৃহস্পতি সব একসাথে হয়ে গেছে, মঙ্গল আপাতত দূরে আছে। গেল 2 দিন আগে উপদেষ্টা আসিফের এপিএস যিনি আছেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অথবা অব্যাহতি দেওয়া হয়েছে, বরখাস্ত না অব্যাহতি দেওয়া হয়েছে এমনটা আমরা গণমাধ্যমে দেখলাম। এর পরপরই তিনি আবার দাবি করলেন তাকে অব্যাহতি দেওয়া হয়নি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। এখন কেন স্বেচ্ছায় পদত্যাগ করলেন? এর মাঝখানে মার্কেটে আবার আওয়াজ আছে এই ইন্টারিম সরকারের এই অল্প কয়েকদিনের মধ্যে প্রায় 300 কোটি টাকার মালিক হয়েছেন আমাদের এই ইয়াং উপদেষ্টা আসিফের যিনি মানে এপিএস ছিলেন, তার নাম হচ্ছে মোয়াজ্জেম হোসেন। তো তিনি তার বক্তব্যটা যখন তাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা চলছে সেখানে তিনি তার বক্তব্য আবার একটা ফেসবুকে দিয়েছেন যে আসলে ঘটনার সত্যতা কি। তো তার সম্পর্কে এই মুহূর্তে অনেকে বলছেন যে আমেরিকাতে বাড়ি গাড়ি করে ফেলেছেন, তারপর হচ্ছে দুবাইতে রিসোর্ট বানিয়েছেন, কেউ আবার 300 কোটি আবার কেউ 3000 কোটি টাকার মালিক বনেছেন। আর এরপরে কেউ বলছেন যে উপদেষ্টা আসিফের এপিএস যদি এত টাকার মালিক হয় তাহলে আসিফের অবস্থানটা কি। এর মাঝখানে আসিফের বাবার আবার ঠিকাদারি লাইসেন্সের খবরও আসছে, তাই না? তো যাই হোক, আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি, কেন স্বেচ্ছায় হঠাৎ করে আসিফের এপিএস তিনি অপসারণ করা হয়নি, তিনি নিজে পদত্যাগ করলেন, তাই না? ভালোই তো চলছে, তো পদত্যাগ করার কারণ কি ছিল? আচ্ছা, তিনি তার মতো একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার পদত্যাগ পত্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অব্যাহতি পত্রের প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আমার পদত্যাগ প্রসঙ্গ 2018 সালের কোটা আন্দোলনের সময় আমি প্রথম বর্ষের ছাত্র, সেই আন্দোলনে যোগদান করি এবং পরবর্তীতে ছাত্র রাজনীতি করতে গিয়ে পরিষদের সাথে যুক্ত হই। মাগুরা জেলা অধিকার পরিষদের আহ্বায়ক, পরবর্তীতে সভাপতি ছিলাম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক হই। 2023 সালে নিজের ক্যারিয়ার গড়তে রাজনীতি ছেড়ে বিসিএস প্রিপারেশন দেই। 46তম বিসিএস এর প্রিলিমিনারি পাস করি, একই সাথে ব্যাংকের অফিসার ক্যাশের প্রিলি পাস করি। তো গণঅভ্যুত্থানের সময় আমার ব্যাংকের লিখিত পরীক্ষা হয়, আমি অংশগ্রহণ করি। পরবর্তীতে আন্দোলন পরবর্তী সময় আসিফ মাহমুদ দায়িত্বে আসার পর আমাকে কাজ করার অফার করা হলে আমি স্পষ্টভাবে বলি আমার স্থায়ী ক্যারিয়ারের প্রশ্নে যে কোনো সময় চাকরি ছেড়ে দিব। তো তার বক্তব্য, গত 10 মার্চ 2025 ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপর বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে আগামী 8 মে এবং ব্যাংকের ভাইবা তারিখ হচ্ছে 22 মে। তাই গত মার্চের 25 তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তিনি পদত্যাগ পত্রটি জমা দিয়েছেন এবং উপদেষ্টা আসিফ 8 এপ্রিল পদত্যাগ পত্রটি গ্রহণ করেন। যেহেতু নিয়োগ প্রদান এবং বাতিল রাষ্ট্রপতি কর্তৃক হয়ে থাকে, এজন্য 22 এপ্রিল প্রজ্ঞাপন করা হয়েছে। এরপর গণমাধ্যমে পদত্যাগকে অপসারণ হিসাবে ভুলভাবে উত্থাপন করা হয়। তো টাকা পয়সা যে এগুলা তার সম্পর্কে অভিযোগ আছে। তিনি বলছেন, 5 আগস্টের পর আমি এবং আমার পরিবার আত্মীয় স্বজনের কারোর সম্পদ অস্বাভাবিকভাবে বেড়ে থাকলে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা অভিযোগ জানাতে পারেন। স্থানীয় সরকার উপদেষ্টা নিজেই অভিযোগ আহ্বান করেছেন, দয়া করে সামাজিকভাবে কাউকে অযথা হয়রানি করবেন না।
তারপর তিনি বলছেন যে তিনি যখন দায়িত্ব ছিলেন প্রবাসী অনেকেই তাকে পোশাক গিফট করেছে এবং কি তার ফোনটাও কিনে দিয়েছেন আমার বিভাগের প্রবাসী অ্যালামনাই, এবং সরকারে থাকাকালে প্রয়োজন বোধে সরকারি গাড়ি ব্যবহার করেছেন। এগুলো দেখে যদি ভুলভাবে উপস্থাপন করেন তাহলে আমার প্রতি অন্যায় করা হবে। তো মোটামুটি এখন এটা তিনি তার বক্তব্য দিয়েছেন। সততার জায়গাটা কিছুটা তো আছেই, একবারে নাই যে সেটাও কিন্তু বলা যায় না, কারণ তিনি বলছেন যে যদি তার বিরুদ্ধে সম্পদ পরিবার আত্মীয় স্বজনের অস্বাভাবিক বৃদ্ধি হয়ে থাকে, তিনি বেতনমুক্ত একজন কর্মচারী ছিলেন, তো সেই হিসাবে গত 6 মাসে হয়তো 6 লাখ টাকা বেতন পেতে পারেন। তো এর বাইরে যদি সম্পদ মনে হয় আসলে ওনার হয়েছে, তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন এটা প্রকাশ করার জন্য। কিন্তু কেউ কেউ বলছেন যে সবকিছু সেটেল দিয়েই তিনি হুট করে সরে গেছেন। বাট তিনি বলছেন যে না ভাই, সামনে আমার ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা আছে, বিসিএস ভাইবা আছে, আমি সরকারি চাকরিটা করবো, ওইটা আমার জন্য ভালো। এই উপদেষ্টার অল্প কয়েকদিন সরকারের মেয়াদ আছে, সেই সময়টাতে আমি এখানে থাকা লাভ না, যেহেতু আমি দুর্নীতি করি না। এখন দেখেন সত্যমিতা আল্লাহ ভালো জানে। আর আমাদের দেশে যখন যে ক্ষমতায় থাকে তার দুর্নীতি জীবনও বের হয় না। যখন তিনি ক্ষমতা থেকে যান মাটি কুইরিয়া, তখন কিন্তু কোন বাদামলা থেকে একটা বাদামও খাইছে, সেই বাদামলাও হাজির হয়, বাদাম কাপ পয়সা দাও বাবু, এরকম হয়। যাই হোক, যারা নিশ্চয়ই দেখার তারা দেখবেন, হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো আসলে ঘটনা কি, কেন তিনি পদত্যাগ করলেন, পরীক্ষা নাকি অন্য কোনো বড় পরীক্ষা। আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে এবং দেশের মাঝেই একজন মুখপাত্র নিয়োগের চিন্তা করছে, এবং সেই চিন্তা করতে গিয়ে তারা নানা রকমের সমস্যার মধ্যে পড়ছে। আওয়ামী লীগ কি ভাবছে? বিবিসি বলছে দেশের ভিতরে এমন একজন নেতাকে খুঁজছে আওয়ামী লীগ, যিনি দেশের ভিতরে থেকে সশরীরে নেতৃত্ব দিতে পারবেন। কিন্তু গণ অভ্যুত্থানের পরের বাস্তবতা কি? গণ অভ্যুত্থানের পরের বাস্তবতা হচ্ছে নেতাকর্মীরা সব পালিয়ে রয়েছেন, প্রাণ ভয়ে রয়েছেন, জেল জুলুমের ভয়ে রয়েছেন, এবং বহু নেতাকর্মী জেলে রয়েছেন। এরকম বাস্তবতায় একজন সঠিক ব্যক্তিকে, যিনি কিনা আবার দেশে আছেন, যার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই, সেরকম নেতাকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। এই মুহূর্তে আওয়ামী লীগ কি করছে? ঝটিকা মিছিল করছে। ঝটিকা মিছিল আওয়ামী লীগের বিদেশে থাকা নেতারা বিবিসিকে বলেছে যে সামনে ঝটিকা মিছিল আরও বাড়বে, তীব্র হবে। কিন্তু ঝটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। ঝটিকা মিছিল কতটুকু হতে পারবে, সরকার কতটুকু করতে দেবে, পুলিশ এগুলোকে আদতেও টলারেন্সের মধ্যে রাখবে কিনা, সেই ব্যাপারগুলো সামনে এসে যায়। পালিয়ে থাকা নেতাকর্মীদের মধ্য থেকে কেউ কি বিদেশে থেকে কেউ কি নেতৃত্ব দিতে পারেন না? বাস্তবতা হলো তারা মনে করছে যে বিদেশে থেকে পালিয়ে থেকে দেশে আওয়ামী লীগকে সংগঠিত করা অসম্ভব কাজ, সেই কারণেই দেশে একজন প্রয়োজন। আর দেশে একজন প্রয়োজন যখন ভাবা হচ্ছে, তখন ওই আগের মতোই 2-3টি নাম সামনে এসে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, এই 3 জনের নাম বেশি করে আসছে। এই 3 জনের নাম যখন বেশি করে আসছে, তখন এই 3 জনকে রাজি করানো যাচ্ছে না এমন তথ্য বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে, যদিও বিবিসি এই ব্যাপারে নিশ্চিত করেনি। বিভিন্ন দিকে যে গুঞ্জন, তাতে হচ্ছে জেল জুলুমের ভয়ে এই 3 জনও রাজি হচ্ছে না বলে আওয়ামী লীগের হাইকমান্ড নেতৃত্ব খুঁজে পাচ্ছে না, এখন পর্যন্ত সঠিক ব্যক্তি খুঁজে পাচ্ছে না দেশে, যাদের উপরে নেতৃত্ব দেওয়া যায়। আবার রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব দেওয়া হচ্ছে, সেই রিফাইন্ড আওয়ামী লীগও মূল আওয়ামী লীগ মেনে নেবে না, সেটাও আওয়ামী লীগের নেতারা, অন্তত 9 জন নেতার সঙ্গে বিবিসি কথা বলেছে। তারা বলেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেওয়া হবে না, যাকেই দায়িত্ব দেওয়া হোক তাকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হবে, যিনি শেখ হাসিনার কথা মতো সবকিছু পরিচালনা করবেন। শেখ হাসিনাকে বাইপাস করে, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ করার চিন্তাভাবনা যারা করবেন, তাদেরকে এই নেতৃত্বে আনা হবে না, এবং সেরকম কর্মকাণ্ড যদি সরকারের পক্ষ থেকেও করা হয় তবুও সেটা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। কিন্তু সাহস করার প্রসঙ্গটাই সামনে আসে যে আদতে সাহস করবে কে? এর মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিদেশে থাকা 5 জন এবং দেশে থাকা 4 জন নেতা বিবিসিকে তাদের মতামত জানিয়েছেন। যেই নেতৃত্বে আসবে তিনি শেখ হাসিনার বাইরে গিয়ে কিছু করতে পারবেন না, এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেটা একটু আগে বললাম। এর মাঝে আওয়ামী লীগ যেটা করছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক লবিং চালাচ্ছে। জুলাই আগস্টের আন্দোলন, সেই আন্দোলনে প্রায় 3000-এর বেশি পুলিশ হত্যা হয়েছে এরকম শোনা যাচ্ছে, সেগুলো ব্যাপারে, এবং জুলাই আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী লীগ কাউকে মারেনি, এরকম ব্যাপার নিয়ে আন্তর্জাতিক লবিং, জাতিসংঘ সহ আন্তর্জাতিক লবিং আওয়ামী লীগ চালাচ্ছে বলেও তারা বিবিসিকে জানিয়েছেন। এর মাঝে একটি প্রশ্ন বিবিসি করেছিল, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার দিকে যাবে কিনা, কিংবা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা জুলাই আগস্টকে কেন্দ্র করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছে যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গেও নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অনুশোচনা নিয়েও কোনো বক্তব্য নেই, কারণ আওয়ামী লীগ মনে করে জুলাই আগস্ট যে বিপ্লব এবং হত্যাকাণ্ড, সেটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে এটি করা হয়েছে। এই হত্যাকাণ্ড শেখ হাসিনা করেননি, তেমনটা তারা বলার চেষ্টা করেছেন। তবে ব্যক্তিগতভাবে অনেক নেতা ভাবছেন যে আমাদের কিছু ভুল ছিল, দলগতভাবে সেগুলো মেনে নেওয়ার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। সব হত্যাকাণ্ডের তদন্ত চায় আওয়ামী লীগ, এমনটাও তারা বলেছেন যে যত হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোর তদন্ত চাই তারা। নির্বাচন আসতে আসতে দলের জনপ্রিয়তা বাড়বে বলেও তারা মনে করেন। নির্বাচন আসতে যদি দেরি হয় তাহলে দলের জনপ্রিয়তা আরও বাড়বে, এমনটাও তাদের ভাবনা। তবে নির্বাচন নিয়ে তাদের আরেকটা ভাবনাও রয়েছে, সেটা হচ্ছে যে দলের নেতাকর্মীরা বেশিরভাগই যখন পালিয়ে রয়েছেন, জেল জুলুমের ভয়ে রয়েছেন, কেউ বাড়িতে থাকতে পারছেন না, সেরকম অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ আদৌ অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তাতে করে আওয়ামী লীগের ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর ভরাডুবি হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচন করবে না, আগামী নির্বাচন বয়কট করতে পারে। যদিও নির্বাচন আওয়ামী লীগকে করতে দেওয়া হবে কি হবে না এরকম নানা আলোচনা দেশের মধ্যে রয়েছে, সরকার তাদেরকে নির্বাচন করতে দেবে কি দেবে না এই আলোচনা রয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা মনে করেন আওয়ামী লীগকে ছাড়া এই সরকার নির্বাচন করতে পারবে না, তাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না, আর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা না পেলে তাতে করে যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার বেশি দিন সারভাইভ করতে পারবে না। প্রসঙ্গক্রমে আলোচনা হয় যে ৭৫ সালেও এরকম ২৪-এ যে দুর্যোগটা নেমে এসেছে আওয়ামী লীগের উপরে, ৭৫ সালেও এরকম দুর্যোগ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও দুর্যোগ এসেছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ৭৫ সালে জোহরা তাজউদ্দিন, মালিক উকিলের মতো ব্যক্তিরা এগিয়ে এসেছিলেন আওয়ামী লীগের নেতৃত্ব কাঁধে নেওয়ার জন্য, এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে তারা আওয়ামী লীগকে আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছেন। এরপরে শেখ হাসিনা দেশে ফিরে শেখ হাসিনা দায়িত্বভার নিয়েছেন। কিন্তু ২৪-এর এই আন্দোলনের পরে কেউই আসলে সাহস পাচ্ছেন না আওয়ামী লীগের মুখপাত্র হতে কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব নিতে। এরকম বাস্তবতার মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ। এই মুহূর্তে কারণ আবার এই আলোচনাও রয়েছে যে এই মুহূর্তে কারো নাম যদি মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয় তাহলে তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে, একের পর এক ঘোষণা করা হবে, একের পর এক গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে। সেই কারণে আওয়ামী লীগের আবার বিকল্প চিন্তাও রয়েছে যে মুখপাত্র হিসেবে কারো নাম সরাসরি ঘোষণা না করে গোপনে গোপনে কাউকে দায়িত্ব দিয়ে এই কাজটি করানোর চেষ্টা করবে আওয়ামী লীগ। সব মিলিয়ে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে এখনো আওয়ামী লীগ রয়েছে, সেটা বোঝাই যায়, যেটা বিবিসি ইঙ্গিত দিল। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে আওয়ামী লীগ যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে তার সাংগঠনিক কর্মকাণ্ড গোছানোর জন্য কোন উপায়ে তারা এগোতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।